আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। এটাকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল ডাইপোল মোমেন্ট। এখন উচ্চ মাধ্যমিকে মানে খানিকটা এই টার্মটা তোদের শোনা হয়েছে। ডাইপোল মোমেন্টকে মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। মিউ এই টার্মটা দিয়ে ডাইপোল মোমেন্টকে এক্সপ্রেস করা হয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে না, আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ছি। তাহলে অর্গানিক কেমিস্ট্রিতে অর্গানিক মলিকুল আছে। অর্গানিক মলিকুলের একটা মনে কর বন্ড আছে এ আর বি। মনে করে এ অ্যাটম আর বি অ্যাটমের মধ্যে দুটো একটা বন্ড আছে। এখন এই দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য, মানে এ এবং বি এই দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি ডিফার করে, তাহলে যে বেশি ইলেকট্রোনেগেটিভ, মনে কর বি যদি হয় মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে কি হবে না ইলেকট্রন পেয়ারটা বি এর দিকে একটু সরে যাবে, এ থেকে বি এর দিকে একটু সরে যাবে। তো তখন বি এর উপরে অল্প পরিমাণে ডেল মাইনাস চার্জ তৈরি হবে, এর উপরে অল্প করে ডেল প্লাস চার্জ তৈরি হবে। তাহলে এই যে অর্গানিক মলিকুলের মধ্যে একটা চার্জ সেপারেশন হচ্ছে, সেটা যে কোনো ভাবেই হতে পারে। সেটা ইন্ডাকটিভ এফেক্টের জন্য হতে পারে, রেজোনেন্সের জন্য হতে পারে, বন্ড পোলারিটির জন্য হতে পারে, কনজুগেশনের জন্য হতে পারে। তাহলে এই ধরনের ফেনোমেননের জন্য অর্গানিক মলিকুলে যখন চার্জ সেপারেট হচ্ছে, তখন অ্যাজ এ হোল দুটো চার্জ পয়েন্টের মানে দুটো পয়েন্টের মধ্যে কতটা চার্জ সেপারেট হলো, সেই অ্যামাউন্ট অফ চার্জকে যদি বলা হয় ই, এবং তাদের মধ্যে ডিসটেন্স যদি হয় ডি, তাহলে মিউ ডাইপোল মোমেন্টের এক্সপ্রেশন হবে ই ইন্টু ডি, এবং এর ইউনিট হচ্ছে ডি বাই, যেটাকে ক্যাপিটাল ডি দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে ই হচ্ছে চার্জ, চার্জের ইউনিট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ই, আর ডি হচ্ছে সেন্টিমিটার। তাহলে ইএসইউ ইন্টু সেন্টিমিটার করলে যে হয় যেটা, ওকে বলা হয় ডি বাই বা ডি। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা ডাইপোল মোমেন্টের খুবই ব্রিফ প্রিলিমিনারি আইডিয়া। এক্সাম্পল যত করব আমাদের কাছে ডাইপোল মোমেন্টের ধারণাটা তত ক্লিয়ার হবে। এখন আমরা প্রথমেই যদি এরকম একটা এক্সাম্পল নেই যে সিস 1,2 ডাইক্লোরো ইথিন আর ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন, সিস 1,2 ডাইক্লোরো ইথিন, ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন। তাহলে এই দুটো মলিকুলের স্ট্রাকচার কি হবে? এই রকমই, এই HCl HCl। তাহলে এইটা হচ্ছে ইথিন 1,2 ডাইক্লোরো, একই দিকে আছে, ফলে এটা সিস, এর সাথে কম্পেয়ার করতে বলেছে HCl ClH, এটা হচ্ছে ট্রান্স ডাইক্লোরো ইথিন। তাহলে আমরা প্রথমে এই দুটো মলিকুলকে নিয়ে আমরা কম্পেয়ার করব। তাহলে এই দুটো মলিকুলকে নিয়ে আমরা যদি কম্পেয়ার করি, এখন দেখ কার্বন হাইড্রোজেন, মানে অর্গানিক কেমিস্ট্রিতে এটা আমরা ধরে নিই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা মিনিমাম। কার্বন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা খুবই মিনিমাম, ফলে এদের মধ্যে বন্ড পোলারিটি খুব একটা বেশি কিছু নেই। কিন্তু কার্বন ক্লোরিনের মধ্যে বন্ডের ভালোই একটা পোলারিটি আছে, ফলে এই বন্ডের এই দিকে থাকবে একটা বন্ড মোমেন্ট CCl এর, আর এরও থাকবে এই দিকে বন্ড মোমেন্ট, এইটা হলো। তাহলে এটা এখানে থাকলো। তাহলে দেখ এই কার্বন ক্লোরিন বন্ডের বন্ড মোমেন্ট এর দিকে আছে, এই দুটোর বন্ড মোমেন্ট এর দিকে আছে। তাহলে এই দুটোর ভেক্টর সাম করলে একটা কিছু পজিটিভ ভ্যালু আসবে, মানে এ দুটোর ভেক্টর সাম
সাম পজিটিভ ভ্যালু উইল কাম। কিন্তু এদের ক্ষেত্রে ট্রান্স আইসোমারের ক্ষেত্রে দেখ সিসিএল বন্ডের বন্ড মোমেন্টটা এদিকে আর এই সিসিএল বন্ডের বন্ড মোমেন্টটা এদিকে, ফলে দুটোর ঠিক দেখ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অপোজিট অ্যাঙ্গেলে কাজ করছে, ফলে এ দুটো একে অপরকে মানে নিউট্রালাইজ করবে, ফলে এখানে মিউ এর ভ্যালু অলমোস্ট 0 হবে। তাহলে আমাকে যদি রিলেটিভ কম্পেয়ার করতে বলে যে সিস আর ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন কার ডাইপোল মোমেন্ট বেশি হবে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সিস আইসোমারে ডাইপোল মোমেন্ট বেশি হবে দেন দা ট্রান্স আইসোমার। তাহলে ব্যাখ্যাগুলো এইভাবে কিন্তু আসবে। আচ্ছা বেশ, তারপরে এটা একটা এক্সাম্পল গেল। 2 নম্বর এক্সাম্পল আমরা এরকম নিই যে প্যারা বলে প্যারা ডাই অ্যাসিটাইল বেনজিন, সরি COCH3, প্যারা ডাই অ্যাসিটাইল বেনজিন আর তার সঙ্গে কম্পেয়ার করতে বলছে প্যারা ডাই সায়ানো বেনজিন। তাহলে এর নাম কি হলো? প্যারা ডাই অ্যাসিটাইল বেনজিন, এর নাম হচ্ছে প্যারা ডাই সায়ানো বেনজিন। আমাকে বললো যে এদের মধ্যে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে হবে। তাহলে প্রথমে দেখ এইটার যদি স্ট্রাকচারটাকে এরকম করে লিখি যে সি ডবল বন্ড ও CH3, এটার সি ডবল বন্ড ও CH3, এই তো। আর সায়ানো কি না প্যারা ডাই সায়ানো সি ট্রিপল বন্ডেড N, সি ট্রিপল বন্ডেড N, এইভাবে আমরা ড্র করলাম। আমরা কি জানি? কার্বনিল কার্বন sp2 হাইব্রিডাইজড প্ল্যানার, সায়ানাইডের কার্বন sp হাইব্রিডাইজড লিনিয়ার, sp হাইব্রিডাইজড লিনিয়ার। তাহলে এই প্যারা ডাই অ্যাসিটাইল বেনজিনের জিওমেট্রি কিরকমই হতে পারে, মানে জিওমেট্রিক্যাল স্ট্রাকচার অ্যাঙ্গেল মেনটেন করে এই স্ট্রাকচার হতে পারে, এই স্ট্রাকচার হতে পারে, এরকম একটা স্ট্রাকচার হতে পারে। আবার দেখ এর কাছে ইকুয়াল পসিবিলিটি আছে এরকমই স্ট্রাকচার হতে পারে, মানে দুটো কার্বনিল উল্টো দিকে, এটাও হতে পারে এটাও হতে পারে। তাহলে আমরা ধরতে পারি এ দুটো সাম রেশিওতে আছে, একটা কিছু রেশিওতে আছে। তাহলে এইখানে সি ডবল বন্ড ওর জন্য বন্ড মোমেন্টটা অক্সিজেনের দিকে অ্যাক্টিং করবে, এখানেও সি ডবল বন্ডও কার্বন থেকে অক্সিজেনের দিকে বন্ড মোমেন্ট অ্যাক্টিং করবে, ফলে এই দুটো বন্ড মোমেন্ট একটা সার্টেন ডিরেকশনে আছে, ফলে এখানে মিউ এর একটা কিছু পজিটিভ ভ্যালু আসবে। সেটা কি আসবে আমাদের জানার দরকার নেই, কিন্তু এই কনফর্মার মানে এই দুটো স্ট্রাকচারকে বলবো আমরা একে অপরের কনফর্মার। এই কনফর্মারে এদিকে, এই কনফর্মারে এদিকে, উল্টো দিকে, ফলে মিউ কি হবে? অলমোস্ট 0। তাহলে এই কনফর্মারের একটা ভ্যালু আছে, এই কনফর্মারের 0, দুটোকে গড় করলে এভারেজ করলে একটা কিছু ভ্যালু কিন্তু আসবে, মানে সাম পজিটিভ ভ্যালু +0/2 সাম পজিটিভ ভ্যালু আসবে। কিন্তু প্যারা ডাই সায়ানো বেনজিনের কথা চিন্তা করে সি ট্রিপল বন্ডেড N লিনিয়ার স্ট্রাকচারটা এইরকমই হবে, লিনিয়ার স্ট্রাকচার এরকমই হবে, এর একটাই স্ট্রাকচার, একটাই কনফর্মার, আর কোনো কনফর্মার কিন্তু হয় না। ফলে এই সায়ানাইডটার বন্ড মোমেন্ট এদিকে, এই সায়ানাইডটার বন্ড মোমেন্ট এদিকে, দেখ সি ট্রিপল বন্ড N মানে লিনিয়ার স্ট্রাকচার, দুটো ঠিক উল্টো দিকে কাজ করছে, ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করছে, তার ফলে এদের নেট ডাইপোল মোমেন্ট কি হবে? 0, মানে এই মলিকুলটার ডাইপোল মোমেন্ট হবে 0, কিন্তু এর একটা ভ্যালু থাকবে। ফলে আমরা বলতে পারি যে ইফ উই কম্পেয়ার বিটুইন প্যারা ডাই অ্যাসিটাইল বেনজিন এন্ড প্যারা ডাই সায়ানো বেনজিন, প্যারা ডাই অ্যাসিটাইল বেনজিন উইল হ্যাভ more dipole moment compared to para dicyanobenzen। এই রকম ভাবে রিলেটিভলি স্ট্রাকচার ড্র করে বোঝাতে হবে
যে কার ডাইপোল মোমেন্ট কম হবে, কার ডাইপোল মোমেন্ট বেশি হবে। বেশ, এরপরে দেখ আমরা যদি কম্পেয়ার করি, যে এরকম একটা মলিকুলের মধ্যে আমরা কম্পেয়ার করব যে CH Cl3 আর CCl4, ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো একদম মানে খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন ক্লোরোফর্মের স্ট্রাকচার এরকমই, CH টেট্রাহেড্রাল স্ট্রাকচার, Cl Cl Cl, এই হচ্ছে ক্লোরোফর্মের স্ট্রাকচার। তাহলে এই যদি ক্লোরোফর্মের স্ট্রাকচার হয়, এই কার্বন ক্লোরিন বন্ডের বন্ড মোমেন্টটা এদিকে আছে, এই কার্বন ক্লোরিনের এদিকে আছে, এই কার্বন ক্লোরিনের এদিকে আছে। ফলে এই তিনটে সিসিএল বন্ডের নেট মানে ভেক্টর সাম করলে তার একটা ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করছে। মানে এই তিনটের সিসিএল বন্ডের নেট ডাইপোল মোমেন্ট এইদিকে কাজ করছে। কিন্তু আমরা যদি কার্বন টেট্রাক্লোরাইডের কথা বলি, Cl Cl Cl, তাহলে দেখ কি হবে, এই তিনটের এদিকে আর এইটার এদিকে। তাহলে এই টেট্রাহেড্রালের যে কোনো তিনটের ডাইপোল মোমেন্ট মানে যে কোনো তিনটের ভেক্টর সাম যদি এদিকে হয় আর একটার এদিকে কাজ করবে, ফলে একে অপরকে বেশ খানিকটা নিউট্রালাইজ করে দেবে। এই কনসেপ্ট বোঝাটা খুবই জরুরি। এখানে তিনটের যোগ করলে মানে বন্ড মোমেন্টকে যখন যোগ করা হচ্ছে তখন আমরা তাকে বলি গ্রুপ মোমেন্ট। তাহলে এই তিনটের বন্ড মোমেন্ট যোগ করলে গ্রুপ মোমেন্টটা এদিকে কাজ করছে, আর কিছু নেই। ফলে এর একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডাইপোল মোমেন্ট আছে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের চারটে সিসিএল বন্ড, সেখানে যে কোনো তিনটের ডাইপোল মোমেন্টকে যোগ করলে যা ভ্যালু আসবে, 4 নম্বর কার্বন ক্লোরিন বন্ডের বন্ড মোমেন্টটা ঠিক তার উল্টো দিকে অ্যাক্টিং করছে। ফলে এরা বেশ খানিকটাই একে অপরকে নিউট্রালাইজ করবে। ফলে এর ডাইপোল মোমেন্ট অলমোস্ট নীল। ফলে ক্লোরোফর্মের ডাইপোল মোমেন্ট কার্বন টেট্রাক্লোরাইড থেকে বেশি। ক্লোরোফর্ম CH Cl3 ডাইপোল মোমেন্ট কার্বন টেট্রাক্লোরাইডের থেকে বেশি। এইটাই হচ্ছে কি আমাদের এক্সপ্যানশন। এইটা একটা প্রবলেম গেল। 2 নম্বর দেখ প্রবলেম আমরা বলতে পারি CH Cl3 ক্লোরোফর্ম ঠিক একই জিনিস, আর ক্লোরোমিথেন, ক্লোরোফর্ম আর ক্লোরোমিথেন CH Cl3 আর CH3Cl, এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করি। কিভাবে হবে না, ক্লোরোফর্মের ঠিক একই রকমই, এই Cl Cl Cl। তাহলে আমরা কি জানি যে তিনটের ডাইপোল মোমেন্ট, এদের কি করতে হবে, ভেক্টর সাম করতে হবে, করলে একটা এদিকে আসবে। আর ক্লোরোমিথেন দেখ যদি এরকম করে স্ট্রাকচারটা ড্র করি, Cl H H H, তাহলে এখানে একটাই CCl বন্ডের বন্ড মোমেন্ট আছে। এবারে এটা আমাদের একটু নলেজে আনতে হবে যে তিনটে CCl বন্ডের বন্ড মোমেন্টকে যখন আমি যোগ করছি তখন তাদের সামেশন ভ্যালু একটা কার্বন ক্লোরিন বন্ডের বন্ড মোমেন্টের থেকে কমে যায়। এটা ভেক্টরের নিয়ম, অ্যাঙ্গেল দিয়ে করতে হবে, সেই μ1 স্কয়ার প্লাস μ2 স্কয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা হোল তার রুট, এরকম একটা করে ভেক্টর সামেশন করে অ্যাঙ্গেল দিয়ে। আমরা এখানে মোটামুটি এরকম করে একটা এক্সপ্লেনেশন দেবো, এই তিনটে যে ডাইপোল একটা সার্টেন অ্যাঙ্গেলে আছে, ফলে এই কার্বন ক্লোরিন বন্ডের ডাইপোল খানিকটা একে কমিয়ে দেয়, এ খানিকটা একে কমিয়ে দেয়, এ খানিকটা একে কমিয়ে দেয়। ফলে
একে অপরকে খানিকটা নিউট্রালাইজ করে, মানে ভেক্টরের সাইন থিটা কস থিটা অ্যাঙ্গেলে যদি ভাঙিস তখনই দেখতে পাবি একটা পার্ট অন্য পার্টের অপোজিট অ্যাঙ্গেলে কাজ করছে। ফলে এই তিনটের একত্রে যে বন্ড মোমেন্ট যে ডাইপোল মোমেন্টটা তৈরি হবে সেই ভ্যালুটা একটা কার্বন ক্লোরিন বন্ডের থেকে কম হবে। তার ফলে এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ক্লোরোফর্মের ডাইপোল মোমেন্টের থেকে ক্লোরোমিথেন CH3Cl এর ডাইপোল মোমেন্টের ভ্যালুটা বেশি হয়। তাহলে আমাদের এইভাবে ইন্ডিভিজুয়াল কেস টু কেস স্টাডি করে আমাদের কিন্তু দেখতে হবে যে কার ভ্যালু, কার ডাইপোল মোমেন্টের ভ্যালু কম বেশি এটসেট্রা এটসেট্রা, এইগুলোই কিন্তু আমাদের এই সিলেবাসের আন্ডারে পড়তে হবে। আমি কিন্তু একটার পর একটা এক্সাম্পল মানে করে যাচ্ছি, মানে খাতায় লিখবি নিজেরা। বেশ, এর পরের একটা এক্সাম্পলে আসি। NH3 আর NF3 অ্যামোনিয়া আর ট্রাইফ্লুরো অ্যামোনিয়া। NH3 কি স্ট্রাকচার? অ্যামোনিয়া টেট্রাহেড্রাল, এই HH আর এই একটা কি আছে লোন পেয়ার। NF3 এর কি হবে? এই F F F, এই লোন পেয়ার। এখন এখানে দেখ, এই লোন পেয়ারের জন্য এর ডাইপোল মোমেন্টটা এদিকে থাকবে, NF এর জন্য তিনটে F এর এদিকে NF, কারণ ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন। ফলে এই তিনটেকে যোগ করলে এদিকে অ্যাক্টিং করবে, কিন্তু লোন পেয়ারটা আবার এদিকে অ্যাক্টিং করবে। ফলে NF3 এই মলিকুলের ক্ষেত্রে কি হবে না, এইটাকে এই লোন পেয়ারটা খানিকটা নিউট্রালাইজ করবে, ফলে NF3 ডাইপোল মোমেন্ট অ্যামোনিয়ার থেকে কমে যাবে। তাহলে এখানে কি শুধু ডাইপোল মোমেন্ট অ্যাক্টিং করছে এই দিকে, কিন্তু এখানে NF3 মানে নাইট্রোজেন থেকে ফ্লোরিনের দিকে অ্যাক্টিং করবে, কিন্তু সেই তিনটেকে যোগ করলে যা হবে তাকে লোন পেয়ারের ডাইপোল মোমেন্টটা উল্টো দিকে কাজ করবে, ফলে খানিকটা নিউট্রালাইজ হয়ে যাবে। ফলে অ্যাজ এ হোল NF3 মলিকুলের ডাইপোল মোমেন্টের ভ্যালু অ্যামোনিয়ার থেকে কম। এই তাহলে আমরা এইভাবে এটাকে এস্টাবলিশ করলাম। আচ্ছা, কি সুন্দর সুন্দর এক্সাম্পল দেখ। এইবারে এইটাতে আসি, আমরা দেখ কি আমরা কিভাবে বিভিন্ন প্যারামিটারকে কাজে লাগাই। এই এক্সাম্পলটা দেখ, এটা আমরা অন্য জায়গাতে এই মলিকুলটার কথা পড়েছি, এখানে পড়ব। এই দুটো মলিকুলের মধ্যে ডাইপোল মোমেন্টের কম্পেয়ার করতে বলেছে। এটা কি PH COPH, এই মলিকুলটার নাম আছে মুখস্থ রাখবি, বেনজোফেনন, এইচএসে পড়া বেনজোফেনন। আর এইটা কি, এটা হচ্ছে 2,3-ডাইফিনাইল সাইক্লোপ্রোপিনন। তাহলে ডবল বন্ড আছে বলে ইন আর এর জন্য ওন, তাহলে এটা 1 নম্বর পজিশন, এটা 2 3, 2,3-ডাইফিনাইল সাইক্লোপ্রোপিনন। এই দুটো মলিকুলের মধ্যে আমাকে ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে বলেছে। দেখ, খুব মজার এক্সাম্পল। এখন এই মলিকুলের ডাইপোল মোমেন্ট আমরা কিভাবে বলবো না, এদের ডাইপোল মোমেন্টের জন্য দায়ী হবে এই সি ডবল বন্ড ও, এই বন্ডটা কতটা পোলারাইজড, মানে কার্বন অক্সিজেন ডবল বন্ড এটা কতটা পোলারাইজড, তার উপরে ডিপেন্ড করবে যে এই দুটো মলিকুলের ডাইপোল মোমেন্ট কতটা হবে। একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, সি ডবল বন্ড, পাই বন্ডটা মোর উইকার দেন সিগমা বন্ড, তাহলে পাই বন্ডেরই কি থাকবে না, পাই বন্ডটাই ভেঙে যেতে চাইবে, মানে পাই বন্ডটাই ব্রেক করতে চাইবে,
তাহলে এদিকে ডেল মাইনাস এদিকে ডেল প্লাস। এখন এই বন্ডটা যতটা ব্রেক করতে চাইবে, যতটা পোলারাইজ হয়ে থাকবে, তার উপরে ডিপেন্ড করবে এদের ডাইপোল মোমেন্ট কতটা। এই মলিকুলটা দেখ আমরা এইভাবে বলবো, এই মলিকুলের এই সি ডবল বন্ড ও এই বন্ডটা পুরোপুরি পোলারাইজ হয়ে যাবে, মানে এই ডবল বন্ডটা পুরোপুরি ব্রেক হয়ে যায়, হয়ে গিয়ে এখানে প্লাস এখানে মাইনাস। কেন এই বন্ডটা পুরোপুরি ব্রেক হতে চায় না? তোরা জানিস এই বন্ডটা যদি পুরোপুরি ব্রেক করে যায় তাহলে এই 3 মেম্বার রিং এইটা অ্যারোমেটিসিটি পেয়ে গেল। এই দেখ একটা জিনিস পড়ে তার অ্যাপ্লিকেশনটা দেখ। তাহলে আমরা অ্যারোমেটিসিটি পড়ে ফেলেছি, তার অ্যাপ্লিকেশনটা এখানে দেখ আমরা ডাইপোল মোমেন্টে এইভাবে অ্যাপ্লাই করছি। কি না, এই 3 মেম্বার রিং এর এই সিও বন্ডটা পুরোপুরি যদি ব্রেক করে যায় তাহলে এই কার্বনটা প্লাস অক্সিজেনটা মাইনাস। যেই হয়ে গেল এই 3 মেম্বার রিং এই সিস্টেমটা হুকেলস অ্যারোমেটিসিটি পেয়ে গেল, কারণ এটা মনোসাইক্লিক। এই প্লাস চার্জটা এই ডবল বন্ড পুরোটা কনজুগেটেড প্ল্যানার এবং এখানে 2 পাই ইলেকট্রন সিস্টেম আছে, 2 পাই সিস্টেম। ফলে এটা হুকেলের 4n+2 রুলকে মেনটেন করছে, যেখানে n এর ভ্যালু কত 0। তাহলে এটা কি হলো না অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিসিটি যেই পেয়ে গেল তার মানে এই সিস্টেমটা কি মোর স্টেবল, তার মানে ও এদিকেই থাকতে চাইবে, তাহলে পুরোপুরি চার্জ সেপারেট হবে। ফলে এখানে হিউজ অ্যামাউন্টের ডাইপোল মোমেন্ট তৈরি হবে। এখানে অনেক কম, জাস্ট এটা খানিকটা ডেল মাইনাস, এটা খানিকটা ডেল প্লাস, ওইটুকু চার্জ সেপারেশনের জন্য বেঞ্জোফেননের অল্প একটু ডাইপোল মোমেন্ট থাকে, কিন্তু এই মলিকুলটাতে হিউজ অ্যামাউন্টের ডাইপোল মোমেন্ট থাকে, হিউজ অ্যামাউন্টের, বেশ খানিকটা বেশি বেশ। তাহলে আমরা এরকমই একটা এক্সাম্পলকে আমরা একটু এক্সপ্লেন করতে পারলাম। এরপরে আমরা আরেকটা একটু ক্রিটিক্যাল টাইপের প্রবলেমের কথা একটু পড়বো। দেখ কি সেইটা না, এরকম HC ট্রিপল বন্ড CCl, এরকম একটা H2C ডবল বন্ড CHCl আর CH3CH2Cl, এরকম তিনটে মলিকুলের রিলেটিভ ডাইপোল মোমেন্ট আমাকে কম্পেয়ার করতে হবে। এই মলিকুল এই মলিকুল এই মলিকুল, তাহলে এখানে এই মলিকুলগুলোর ডাইপোল মোমেন্ট কিসের জন্য তৈরি হবে না? এই মলিকুলগুলোর ডাইপোল মোমেন্ট তৈরি হবে কার্বন ক্লোরিন বন্ডের পোলারিটির জন্য, কার্বন ক্লোরিন বন্ডের পোলারিটির জন্য। তাহলে আমরা যদি এই মলিকুলটার কথা বলি CH3CH2Cl, প্রথমে এখানে আয়, এই বন্ডের CCl, এই বন্ডের পোলারিটি থাকবে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, ফলে এদিকে বন্ড পোলারিটি থাকবে, তাহলে এই কার্বনের মাথায় ডেল প্লাস, ক্লোরিনের মাথায় ডেল মাইনাস, তাহলে ডাইপোল মোমেন্টটা এদিকে কাজ করছে। এখন এই মলিকুলটা দেখ H2C ডবল বন্ড CHCl, তাহলে এখানেও একই রকমই, এইটা ডেল প্লাস এটা ডেল মাইনাস বলে এদিকে অ্যাক্টিং করছে। কিন্তু এই মলিকুলগুলোতে আরেকটা কাণ্ড কারখানা ঘটে। কি সেইটা না, এই যে পাই বন্ডটা আছে, মানে পাই বন্ডটা কিসের দ্বারা ফর্ম হয়? পি 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 আর পি এর প্যারালাল ওভারল্যাপ। ক্লোরিনের যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা এদিকে কনজুগেশন করতে পারে, মানে এ এর সাথে কনজুগেশন করলো, এই বন্ডটা এদিকে খুলে গেল, এটাকে বলা হয় খানিকটা ব্যাক বন্ডিং। মানে লোন পেয়ারটা এর সাথে ডবল বন্ড করলো, এটা খুলে গেল, মানে এরকমই একটা স্ট্রাকচার হতে পারে CH ডবল বন্ড Cl,
এটা মাইনাস, ক্লোরিনটা প্লাস। তাহলে এই যে লোন পেয়ারটা এই ডবল বন্ডের সাথে কনজুগেশন করতে পারছে, দেখ এই লোন পেয়ারটা এদিকে পেছনে ডবল বন্ডের সাথে এভাবে কনজুগেশন করতে পারছে, ফলে ক্লোরিন আবার ডেল প্লাস চার্জ এদিকে মাইনাস চার্জ ক্রিয়েট হচ্ছে, ফলে এদিকে একটা ডাইপোল মোমেন্ট তৈরি হতে পারে। তাহলে একই মলিকুলের মধ্যে এই কার্বন ক্লোরিন বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য ডাইপোল মোমেন্ট ওদিকে কাজ করে, আবার ক্লোরিন যখন ব্যাক বন্ডিং করছে ডবল বন্ডের সাথে রেজোনেন্স করছে তখন ডাইপোল মোমেন্টটা এদিকে কাজ করে। ফলে এই দুটো দেখ ডাইপোল মোমেন্ট অপোজিট দিকে অ্যাক্টিং করছে। এই অপোজিট অ্যাক্টিং করা মানেই এদের ডাইপোল মোমেন্ট অনেকটাই কমে যাবে। কি হবে? ডাইপোল মোমেন্ট বেশ খানিকটা কমে যাবে। তাহলে কিন্তু এখানে কোনো ডবল বন্ড নেই, ফলে এইটার পোলারিটির জন্য ডাইপোল মোমেন্টটা মানে পুরোপুরি ক্লোরিনের দিকে থাকবে। তাহলে এ দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এই ইথাইল ক্লোরাইড মানে যেটা স্যাচুরেটেড সিস্টেম তার ডাইপোল মোমেন্ট বেশি হলো দেন দিস। এবারে যখন আমার কাছে এই ট্রিপল বন্ডটা আসছে তখন দেখ CCCl ট্রিপল বন্ড মানে দুটো পাই বন্ড, একটা এই আরেকটা পাই বন্ড তার প্যারালালে তার মানে পারপেন্ডিকুলারে আছে। তখন দেখ আমরা কনসেপ্টটা এরকম করে বলি, এই লোন পেয়ারের এই যে ব্যাক বন্ডিং মানে পেছনে কার্বনের সাথে যে আবার কনজুগেশন করার পসিবিলিটি আরো বেশি, কারণ এরকমই করে PY এর সাথেও ব্যাক বন্ডিং করতে পারে, PY আবার PZ এর সাথেও ব্যাক বন্ডিংটা করতে পারে। মানে এই ট্রিপল বন্ড বলে এই পাই বন্ডের সাথেও ব্যাক বন্ডিং করতে পারে, এই পাই বন্ডের সঙ্গেও ব্যাক বন্ডিংটা করতে পারে। ফলে এই কার্বন ক্লোরিন বন্ডের যে ডাইপোল মোমেন্টটা ছিল মানে ক্লোরিনের দিকে যেটা ছিল সেটা আরো বেশি করে নিউট্রালাইজড হবে, কারণ এখানে ব্যাক বন্ডিং এর পসিবিলিটিটা আরো বেশি, কারণ দুটো পাই বন্ড আছে। ফলে ক্লোরিন PY এর সাথেও ব্যাক বন্ডিং করতে পারে, PZ এর সাথেও ব্যাক বন্ডিং করতে পারে। ফলে এই কার্বন ক্লোরিন বন্ডের ডাইপোল মোমেন্টটা আরো বেশি নিউট্রালাইজড হবে। ফলে এই তথ্যের উপরে বেস করে এখন আমরা বলতে পারি এই তিনটে মলিকুলের মধ্যে আমরা যদি রিলেটিভ ডাইপোল মোমেন্টের কথা বলি তাহলে সব থেকে কম হবে এটার, তারপরে এর বেশি, আর সব থেকে বেশি হবে কার না ইথাইল ক্লোরাইড। এইটা হচ্ছে গিয়ে কনসেপ্ট। আর একটা লাস্ট আজকের ক্লাসে বলবো, অ্যালকিল সায়ানাইড আর অ্যালকিল আইসোসায়ানাইড এদের মধ্যে ডাইপোল মোমেন্ট সায়ানাইড আর আইসোসায়ানাইড কি হবে না, আর সি ট্রিপল বন্ডেড নাইট্রোজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, ফলে এর ডাইপোল মোমেন্টটা এদিকে কাজ করছে। সায়ানাইডের আর কোনো রেজোনেন্স স্ট্রাকচার নেই, একদম সিম্পল, তাহলে সি থেকে এন এর দিকেই ডাইপোল মোমেন্টটা কাজ করছে। আইসোসায়ানাইডের ক্ষেত্রে দেখ N+C- এইটা স্ট্রাকচার, ফলে ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করছে। কিন্তু আইসোসায়ানাইডের আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে, কিরকম করে, এটা এই মানে আর N ডবল বন্ড সি, মানে এই নাইট্রোজেনের লোন পেয়ার আর এই কার্বনটাতে বলা হয় সেক্সটেট কার্বন, মানে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন, ফলে এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম। ফলে আইসোসায়ানাইডের এই রেজোনেটিং স্ট্রাকচারের জন্য ডাইপোল মোমেন্ট এদিক থেকে নাইট্রোজেনের দিকে কাজ করে।
ফলে আইসোসায়ানাইডের দুটো রেজোনেটিং স্ট্রাকচার, এই স্ট্রাকচারের জন্য ডাইপোল মোমেন্টটা নাইট্রোজেন থেকে কার্বনের দিকে, যেখানে N ট্রিপল বন্ড C, যেখানে N ডবল বন্ড C, সেখানে ডাইপোল মোমেন্টটা কার্বন থেকে নাইট্রোজেনের দিকে কাজ করে। ফলে দুটো দেখ ঠিক উল্টো দিকে কাজ করছে, তার ফলে নেট ডাইপোল মোমেন্ট অনেকটাই কমে যায়, নেট ডাইপোল মোমেন্ট অনেকটাই কমে যায়। ফলে সায়ানাইডের ডাইপোল মোমেন্ট অলওয়েজ আইসোসায়ানাইডের থেকে বেশি হয়, সায়ানাইডের থেকে আইসোসায়ানাইডের ডাইপোল মোমেন্ট অলওয়েজ বেশি হয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। তোরা উচ্চ মাধ্যমিকে পড়েছিস যে যেমন অ্যানিলিনকে ক্লোরোফর্ম আর কেওয়াইস দিয়ে ট্রিট করলে ওই একটা কথা পড়তিস যে গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হতো, এটা তোরা পড়েছিস। এই যে দুর্গন্ধ মানে কোনো মলিকুলের যখন গন্ধের কথা আসছে, তার মানে সেই মলিকুলটা ভোলাটাইল, মানে সেই মলিকুলটা উদ্বায়ী, সে বাতাসে ভেসে নাকের ভেতরে ঢুকে বলেই গন্ধটা পাই। কোনো মলিকুল যদি উদ্বায়ী না হয় তার গন্ধ কিন্তু আমরা পাবো না। তাহলে আইসোসায়ানাইডগুলো বেসিক্যালি ভোলাটাইল হয়, মানে ওরা উদ্বায়ী হয়। তার কি কারণ? ওদের ডাইপোল মোমেন্ট কম বলে, পরে শিখবি মলিকুলের মধ্যে অ্যাট্রাকশনটা কমে যায়, ফলে ওরা দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন থাকে না বলেই ওরা উদ্বায়ী হয়। ফলে ওরা ওই মানে নাকের ভেতরে এসে ঢুকে বলেই ওর গন্ধটা পাই। মানে কোনো মলিকুলের গন্ধ আছে, কিন্তু সেই মলিকুল যদি উদ্বায়ী না হয় তাহলে কিন্তু তার গন্ধ আমরা পাবো না। খুব সোজা কথা এইটা। সেই জন্য আইসোসায়ানাইডের গন্ধ পাওয়া যায়, মানে ওই মলিকুল এই কারণেই হয় ভোলাটাইল, বিকজ ওদের ডাইপোল মোমেন্টের ভ্যালু অনেক কম হয়, কারণ ওদের দুটো রেজোনেটিং স্ট্রাকচার, সেই একটার বন্ড মোমেন্ট নাইট্রোজেন থেকে কার্বনের দিকে, উল্টোটার কার্বন থেকে নাইট্রোজেনের দিকে। তাহলে এইখানেই আমরা আজকে প্রথম ডাইপোল মোমেন্টের ক্লাসটাকে বন্ধ করছি। এক্সাম্পলগুলো সবগুলো খাতায় লিখ, বুঝে বুঝে, ভুল হবে তবু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমরা পরে আরো এক্সাম্পল পড়বো পরের ক্লাসে।